হ্যালো ভিউয়ার্স। গ্রামের সহজ সরল সুন্দরী একটি মেয়ে বিয়ে করে স্বামীর সঙ্গে আসে প্রথমবার শহরে, কিন্তু তার আশেপাশে থাকা সমস্ত ছেলের নজর পড়ে এই সুন্দরীর উপর। তার জীবনে ঘটতে থাকে একের পর এক অঘটন, এমনকি হুট করেই একদিন তার স্বামীও সুইসাইড করে। কিন্তু কি কারণে? এটা কি শুধুমাত্রই আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর কোনো রহস্য? মেয়েটিকে পাওয়ার জন্যই কি কেউ এসে তার স্বামীকে খুন করেছে? এই সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা টাকা আর মেয়েদের সৌন্দর্যের লোভে পড়ে নিজেকেও শেষ করে দেয়। আজকে আমরা এমনই একটি গল্প এক্সপ্লেন করতে চলেছি, যা হয়তো ইতিমধ্যে আপনারা শুনতেও পারেন, তবে আজকে নতুন ভাবে শুনুন। আর আমাদের আজকের সিনেমার নাম হলো সুন্দরী। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের একটি গ্রামকে দেখানো হয়। সেখানে একটি বিয়ে বাড়ির সামনে গাড়ি এসে থামে। গাড়ি থেকে কিছু ইয়াং ছেলে মেয়ে বের হয়। তখনই সেখানে সুষমা নামের একটি মেয়ে আসে। আসলে এখানে সুষমার বিয়ে হচ্ছে, যার কারণে সে শহর থেকে তার বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে এনেছে। সুষমা তাদেরকে রিসিভ করতে আসে। সুষমা তখন বলে, প্রথম বিয়ে তো, তাই একটু নার্ভাস লাগছে। প্রভু তখন বলে, প্রথম বিয়েকেই বিয়ে বলে, কিন্তু দ্বিতীয় বিয়েকে হাওয়াস বলে। সুষমা তার বন্ধু বান্ধবীদের নিয়ে বাড়ির ভেতরে যাচ্ছিল। তখনই সেখানে সুষমার বাবা আসে, কিন্তু সেখানে থাকা একটি মেয়ের ছোট পোশাক দেখে সুষমার বাবা উঠে বলে, শহরে কি শুধুমাত্র এইসব কাপড়ই পাওয়া যায় নাকি অন্য বড় কোনো কাপড় পাওয়া যায় না? মেয়েটি বলে, আরে আঙ্কেল, এটা তো আজকালকার ফ্যাশন। তখন সুষমার বাবা বলে, এটা আবার কোন ধরনের ফ্যাশন, যেখানে নিজের শরীরটাকেই দেখাতে হবে? ভদ্রতা বলে কিছু নেই নাকি? আর এইসব কথা বলে সুষমার বাবা সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই প্রভু দৌড়াতে দৌড়াতে আসে সুষমাদের ছাদে একটু রিল্যাক্স ফিল করার জন্য। সে এদিক ওদিক তাকাচ্ছিল আর সিগারেট টানছিল। তখনই হুট করে কিছু একটা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। আর আমরা সেখানে দেখতে পাই সুন্দরী একটা মেয়ে ছাদে কাপড় শুকাচ্ছে। সুন্দরীকে প্রথমবার দেখেই প্রভু প্রেমে পড়ে যায়। আর সে চটজলদি করে নিচে আসে আর সুষমাকে নিয়ে সুন্দরীদের বাড়িতে হাজির হয়। তারা সুন্দরীর বাবার সঙ্গে এসে নানান বাহানায় কথা বলে। আর তখনই প্রভুর কাছে ফোন আসলে প্রভু বলে, স্যার, আমি কি একটু ছাদে যেতে পারি? সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তখনই সে অনুমতি নিয়ে ছাদে চলে আসে আর সুন্দরীকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু সে সুন্দরীকে কোথাও খুঁজে পায় না। সে মনে করে, আমি অন্য কোনো ছাদে চলে আসলাম না তো, এখানেই তো দেখেছিলাম মেয়েটাকে। সে আবারও হতাশ হয়ে নিচে চলে আসে আর ওই মেয়েটির বাবাকে বলে, আপনাদের ছাদের কাপড় পরে গেছে। তখনই সেই লোকটি তার মেয়েকে ডাক দেয় আর ওই মেয়েটির দিকে প্রভু একেবারে হা করে তাকিয়ে থাকে। মেয়েটি বাইরে আসলে তার বাবা বলে, আমার মেয়ে সুন্দরী। সুন্দরীর বাবা বলে, দেখ তো মা, ছাদে কাপড় পরে গেছে, তুলে দিয়াই। সুন্দরীও তখন তার বাবার কথাতে ছাদে চলে আসে। আর তখনই প্রভু আবারও ফোনের বাহানায় ছাদে আসে সুন্দরীকে দেখার জন্য। সে কথা বলার অভিনয় করতে করতে সুন্দরীকে অনেক কাছ থেকে দেখতে থাকে। সে সুন্দরীর জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সুন্দরীর পেছন পেছনই ঘুরতে থাকে। আর এরপর সিন কাট হয়ে রাতে আসে। তখন দেখা যায় মদ খেয়ে মাতাল হয়ে প্রভু বলছে, আমি আমার বউ পেয়ে গেছি রে, যদি আমি কখনো বিয়ে করি তাহলে সুন্দরীকেই করব। আর এরপর তার বন্ধুরা সেখান থেকে ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু প্রভু সেখানে পুরো রাত ঘুমায়। সকালবেলা দেখা যায় যে সুন্দরী এসে প্রভুকে ডাকছে। সুন্দরীকে দেখেই তো যেন প্রভুর মনে লাড্ডু ফোটে। আর সে আচমকা উঠে সুন্দরীকে কিস করে বসে, কারণ সে ভেবেছিল হয়তোবা এটা তার কল্পনা। কিন্তু সে যখন দেখে এটা তার কল্পনা নয়, তখন সে সুন্দরীকে অনেক সরি বলে। আর সুন্দরী তখনই প্রভুর গালে জোরসে একটা চড় মেরে বসে। সিন কাট হলে আমরা দেখতে পাই সুষমা, তার বন্ধু বান্ধবরা ও সুষমার বাবা এসেছে এখানে প্রভুর জন্য সুন্দরীর হাত চাইতে। সুষমার বাবা বলে, প্রভু অনেক ভালো একটা ছেলে, এমনকি শহরে অনেক বড় চাকরিও করে, মাসে 1 লক্ষ টাকা বেতন পায়। প্রভু অনাথ, যার কারণে তার হয়ে বিয়ের কথা বলার কেউ নেই, তাই সে নিজেই এসেছে। কিন্তু সুন্দরীর বাবা বলে, যাকে আমি চিনি না জানি না তার হাতে কি করে আমি মেয়ে তুলে দিই? সুষমার বাবা বলে, আমি ওকে খুব ভালোভাবেই চিনি, কোনো সমস্যা নেই। তখনই সুন্দরী বলে, ওনার সিগারেট আর মদের অভ্যাস রয়েছে। আর তখনই প্রভু উঠে বলে, তুমি বললে আমি সবকিছু ছেড়ে দেব, আর সুন্দরী যদি আমার কাছে থাকে তাহলে এগুলোর তো আর প্রয়োজন নেই। তখনই সুন্দরীও মুচকি হেসে বিয়েতে সম্মতি দিয়ে দেয়। আর এরপর দেখা যায় সুষমার বিয়ের দিনই বিয়ে হয় সুন্দরী আর প্রভুরও। আর এর পরের দিনই প্রভু সুন্দরীকে নিয়ে তার শহরের বাসায় চলে আসে। সুন্দরী এত বড় একটা বাড়ি দেখে অবাক হয়ে গিয়ে প্রভুকে বলে, এত বড় বাড়ি আপনার? প্রভু বলে, এখন থেকে এটা শুধু আমার নয়, আমাদের বাড়ি।
এরপর সিন কাট হলে আমরা দেখি প্রভু আর সুন্দরী পাশাপাশি বসে রয়েছে। প্রভু তো বেশ এক্সাইটেড, কারণ সে আজকে সুন্দরীকে কাছে পেতে চলেছে। আজকে তাদের প্রথম রাত। যেই না প্রভু সুন্দরীর হাত ধরতে চাই, অমনি সুন্দরী বিছানা থেকে উঠে গিয়ে দূরে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমার না ভয় করছে। প্রভু তখন সুন্দরীকে বিছানায় নিয়ে এসে বসায় আর বলে, আমি তোমার অবস্থা বুঝতে পারছি। সবকিছু এত জলদি হয়ে গেছে, তুমি এখনো মেনে নিতে পারছো না। ঠিক আছে, তুমি যতদিন না আমাকে মানতে পারবে ততদিন আমি তোমার সঙ্গে ঘুমাবো না। আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি। এই বলেই প্রভু সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে প্রভু অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সুন্দরীর রুমে আসে আর তাকে ডাকতে থাকে। কিন্তু কি, পুরো বাড়িতে সুন্দরী কোথাও নেই। এমনকি প্রভু রাস্তায় গিয়েও সুন্দরীকে খোঁজে, কিন্তু সে সুন্দরীকে কোথাও খুঁজে পায় না। এরপর সে নিজের বাড়ির ছাদে গিয়ে দেখে সুন্দরী এক কোনায় গুটি হয়ে বসে রয়েছে। প্রভু এসে সুন্দরীকে বলে, তুমি এখানে বসে কাঁদছো কেন? সুন্দরী বলে, আমার এখানে একদমই ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, আমাকে তুমি বাড়িতে দিয়ে এসো। প্রভু তখন বলে, আমি বুঝতে পারছি, বিয়ের পর সব মেয়েদেরই এমন খারাপ লাগে বাড়ির জন্য, তাই বলতে তারা আর স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে বসে থাকে না। নিজেকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। প্রভু তখন সুন্দরীকে তার একটি বান্ধবীর কাছে নিয়ে আসে আর বলে, এটা আমার বউ সুন্দরী। আনিতা তখন বলে, হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে দেখেছি। প্রভু বলে, আসলে ও নতুন জায়গায় এসেছে তো তাই একটু ভয় পাচ্ছে। তুমি কি প্লিজ আমি না আসা অব্দি ওকে নিজের সঙ্গে রাখবে? আনিতাও তখন বলে, হ্যাঁ, অবশ্যই রাখবো। আর এরপর প্রভু সুন্দরীকে বলে, তুমি একদমই ভয় পেও না, আমি জলদি বাড়ি চলে আসব। এইটা বলেই প্রভু সেখান থেকে চলে যায়। আনিতা তখন সুন্দরীকে ভেতরে নিয়ে এসে বসতে বলে আর বলে, আমি অফিসের জরুরি একটি মেল করে আসছি, তুমি এখানেই বসো। এরপর আমরা দেখতে পাই প্রভু যখন গাড়িতে উঠতে যাবে তখন সুষমা তাকে ফোন করে বলে, কিরে, বাসর রাত কেমন কাটালি? কতবার হলো তোদের? প্রভু বলে, তোর লজ্জা করছে না এসব বলতে? সুষমা বলে, আরে লজ্জা কিসের, আমার তো এখনো অব্দি 3 বার হলো, তোর কত হলো? প্রভু তখন বিরক্ত হয়ে গিয়ে বলে, 2 বার হলো। এটা বলে সে ফোন কেটে দেয়। এরপর আমরা দেখি আনিতার স্বামী গোসল করে শুধুমাত্র শর্টস পরে বাইরে এসেছে। আর এটা দেখে সুন্দরী মুখ ঘুরিয়ে নেয় আর আনিতার স্বামী এসে বলে, তুমি কে, কি করছো এখানে? আর তখনই সেখানে আনিতা আসে আর যোগী তখন আনিতাকে বলে, এই মেয়েটাকে এখানে কি করছে? আনিতা বলে, ও আমাদের প্রভুর স্ত্রী। যোগী তখন কুনজর দিয়ে সুন্দরীকে উঠে বলে, তুমি তো সত্যিই অনেক সুন্দর। আর আনিতা তখন এইসব কথা শুনে তার স্বামীকে ভেতরে পাঠিয়ে দেয়। এরপর আনিতা সুন্দরীকে নিয়ে বাইরে হাঁটতে আসে, তারা গল্প করে। আর একটা সময় তারা সুন্দরীর বাড়িতে আসে আর এখানে আনিতা সুন্দরীর বাসর রাত নিয়ে কথা বলছিল। আনিতা বুঝতে পারে যে তাদের মধ্যে এখনো কিছুই হয়নি। আনিতা সুন্দরীকে প্রশ্ন করে, বিয়ের পর বাসর রাত কেন রাখা হয় তুমি কি জানো? কারণ একটি মেয়ের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। যখন তুমি সেই ইজ্জতটাই তোমার স্বামীর হাতে তুলে দিবে তখন এই দুনিয়াতে স্বামীর চেয়ে আপনার কেউ হবে না, বাকি সব আত্মীয় স্বজন পর মনে হবে। আর তোমাদের ভেতরে ওসব যতক্ষণ না হবে এই ভয়টাও কাটবে না। সুন্দরীও আনিতার কথা বুঝতে পারে। আর আমরা দেখতে পাই সন্ধ্যাবেলায় সুন্দরী খুব সুন্দর করে সেজেগুজে প্রভুকে দরজা খুলে দিচ্ছে। প্রভু তখন সুন্দরীর কাছে কফি খেতে চান। তখন সুন্দরী বলে, আপনি গোসল করে আসুন, আমি আপনার জন্য কফি বানিয়ে দিচ্ছি। এরপর সুন্দরী কফি বানাতে চলে যায়। ফ্রেশ হয়ে আসলে সুন্দরী প্রভুকে কফি দেয়। আর এখানে প্রভু বেশ খুশি ছিল। সে ভাবছিল হয়তোবা আজকে কিছু একটা হবে। আর তখনই দরজায় নক করার শব্দ আসে। প্রভু তখন দরজা খুলে দেখে রিতেশ এসেছে। আর রিতেশ তার ফ্ল্যাটের নিচের তলাতেই থাকে। রিতেশ এখানে প্রভুর কাছে গেমের সিডি নিতে এসেছিল। আর তখন প্রভু সুন্দরীকে দেখিয়ে বলে, আমার বউ সুন্দরী। আর এরপর প্রভু সিডি আনতে চলে যায়। কিন্তু কি, রিতেশ তো সুন্দরীর দিকেই কুনজর দিয়ে বসে আর সে খুব মনোযোগ দিয়ে সুন্দরীকে দেখতে থাকে। প্রভু সিডি নিয়ে আসলে রিতেশ বলে, কেন যে সেদিন সুষমার বিয়েতে গেলাম না, আর যদি যেতাম তাহলে সুন্দরীকে তুই নয় আমি বিয়ে করে নিয়ে আসতাম। আর এরপর প্রভু রিতেশকে বিদায় দিয়ে সুন্দরীর কাছে আসে। প্রভু বলে, চলো আমরা এখন টিভি দেখি। যেই না প্রভু টিভি ছাড়ে তখনই সেখানে একটি খারাপ গান বাজতে শুরু করে। আর এটা দেখে সুন্দরী মাথা ঝুঁকিয়ে নেয়। আর প্রভু তাড়াহুড়ো করে গিয়ে টিভিটা অফ করে দেয় আর বলে, আসলে এতদিন সিঙ্গেল ছিলাম তো তাই একটু একটু এসব দেখতে হতো। তখনই সুন্দরী একটু লজ্জা পেয়ে বলে, এখন তো আপনার বিয়ে হয়ে গেছে, এসব দেখার কি দরকার? আর এই কথা শুনে প্রভুর খুশি আর কে ঠেকায়। প্রভু বুঝতে পারে সুন্দরী কি বলতে চাইছে।
আর প্রভু তখনই সুন্দরীকে কোলে করে নিয়ে আসে নিজের রুমে, আর তারা সেখানে অনেকক্ষণ এনজয় করতে থাকে। আর এরপর থেকে তারা দুজন অনেক ভালো সময় কাটাতে থাকে। দুজন দুজনকে অনেক ভালোবাসতে শুরু করে, এখানে ওখানে ঘুরোঘুরি করতে যায়। বেশ ভালোই দিন পার করছিল সুন্দরী আর প্রভু। সিন কাট হলে আমরা দেখতে পাই প্রভু অফিসে গিয়ে বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড পেয়েছে, যার জন্য সে খুশি হয়ে সবাইকে দাওয়াত করে নিজের বাসায়। আর সে সুন্দরীকেও ফোন করে বলে যে সে বেস্ট এমপ্লয়ের অ্যাওয়ার্ড পেয়েছে। সুন্দরীও তাকে শুভেচ্ছা জানায়। প্রভু তখন বলে, এইবারই লাস্ট খাবো, আর কোনোদিন খাবো না। আমি জানি তোমাকে প্রমিস করেছি, কিন্তু কি করব বলো, বন্ধুরা পার্টি চাইছে, তাই আজকেই শেষ। সুন্দরীও অনুমতি দিয়ে দেয়, আর প্রভু বলে চিকেন রান্না করে রাখতে। এদিকে সুন্দরী আসে আনিতার কাছে সাহায্য চাইতে, কারণ সে তো এখানে নতুন এসেছে, সে তো জানেই না যে চিকেন কোথায় পাওয়া যায়। কিন্তু আনিতা বলে তার অফিসের কিছু কাজ রয়েছে, তাই সে যেতে পারবে না, আর চিকেন শপ নাকি পাশেই রয়েছে। সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে বাইক নিয়ে রিতেশ আসে, আর সে সুন্দরীকে দেখে জিজ্ঞেস করে, আরে ভাবি কোথায় যাচ্ছেন? সুন্দরী তখন বলে, ও বলেছিল কিছু চিকেন ফ্রাই করতে, কিন্তু চিকেন কোথায় পাওয়া যায় আমি তো তা জানি না, তুমি কি চেনো? রিতেশ বলে, আরে এটা তো পাশেই রয়েছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন, আপনি আমার বাইকের পেছনে উঠে বসুন। কিন্তু সুন্দরী এতে সম্মতি দেয় না, সে বলে হেঁটেই যাবে। যার কারণে রিতেশ নিজের বাইকটা রেখে দিয়ে সুন্দরীর সঙ্গে পায়ে হেঁটে চিকেনের দোকানে যায়। আর এরপর রাত হলে আমরা দেখতে পাই প্রভু তার কলিগদের নিয়ে বাসায় এসেছে পার্টি করতে। তারা টেবিলে বসে সবাই আড্ডা দিচ্ছিল, তখনই সেখানে সুন্দরী চিকেন ফ্রাই নিয়ে আসে। কিন্তু এদিকে প্রভুর বসের নজর যায় সুন্দরীর শরীরের দিকে। সে সুন্দরীকে কুনজর দিয়ে দেখতে থাকে। সুন্দরী সেখান থেকে চলে গেলে প্রভুর বস তার কানে কানে বলে, আরে তোমার বউ তো অনেক সুন্দর আর হট, তাকে কি একদিনের জন্য আমাকে দেওয়া যাবে? আর এই কথা শুনেই রেগেমেগে প্রভু বলে, আপনি যদি আমার বস না হতেন তাহলে এতক্ষণ আপনাকে আমি মেরেই ফেলতাম। ও আমার বউ, ওর বিষয়ে কোনো খারাপ কথা আমি বরদাস্ত করব না। বস এতে চুপ হয়ে যায়। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই প্রভু রেগেমেগে অফিস থেকে আসে। সুন্দরী এসে প্রভুকে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রভু তখন বলে, ছোট্ট একটা ভুলের জন্য ওরা আমাকে চাকরি থেকেই বের করে দিল। মানে গতদিন যে প্রভু সুন্দরীকে নিয়ে বসের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তার জন্যই প্রভুকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। প্রভু এখানে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। মাস শেষে অন্তত সে 1 লক্ষ টাকা বেতন পেত, যার জন্য সে খুব ভালোভাবে সুন্দরীকে নিয়ে থাকতে পারত। কিন্তু এখন কি হবে, কি করে বা চলবে তারা? আর এরপর থেকেই আমরা দেখতে পাই প্রভু অনেক জায়গাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে চাকরির জন্য, কিন্তু কোনো জায়গাতেই সে চাকরি পায় না। আর অন্যদিকে আমরা দেখতে পাই সুন্দরী আনিতার বাসাতে এসেছে একটি কৌটা ফেরত দেওয়ার জন্য। সে আনিতাকে ডেকে কোনো উত্তর না পেলে নিজেই রান্নাঘরে গিয়ে কৌটাটি রাখতে যায়। কিন্তু হুট করেই আমরা দেখতে পাই আনিতার বর পেছন থেকে এসে সুন্দরীকে ঝাপটে ধরে, আর তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। সুন্দরী তার হাত ছাড়িয়ে নিলে যোগী বলে, আমি ভেবেছিলাম আমার স্ত্রী, সরি, কিছু মনে করো না যেন। সুন্দরী ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে আনিতাকে দেখতে পায়, কিন্তু সে আনিতাকে কিছু না বলেই চলে যায়। আসলে এখানে যোগী ইচ্ছে করেই সুন্দরীকে ঝাপটে ধরেছিল, কারণ প্রথম থেকেই সে সুন্দরীর দিকে কুনজর দিয়ে বসেছিল। সুন্দরী বাসায় এসে বাথরুমে ঢোকে, আর তার নিজের শরীরটাকে সাবান দিয়ে পরিষ্কার করতে শুরু করে, যেখানে যেখানে যোগী তাকে হাত লাগিয়েছিল। সুন্দরী বাইরে এসে দেখে দিনের বেলাতেই প্রভু মদ খাওয়া শুরু করেছে। সে খুব ভালোভাবে তাকে জিজ্ঞেস করে কেন সে দিনের বেলাতে মদ খাচ্ছে। প্রভু তখন বলে, কি করব আমি, চাকরি পাচ্ছি না, এদিকে কত টেনশন, কি করে চলবো আমি? এই সব কিছুতে আমি পাগল হয়ে যাব, আর বেশি দিন ধরে যদি এটা চলতে থাকে আমি হয়তো আত্মহত্যাই করে ফেলবো। এর পরের দিন প্রভু আবারও চাকরি খুঁজতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেদিনও চাকরি পায় না। আর এরপর সে একটি রেস্টুরেন্টে এসে বসে। রেস্টুরেন্টে প্রভুর পেছনে বসেই 2 জন লোক কথা বলছিল। পণ্ডিত ওই লোকটির ছেলের বিয়ের কথা বলছিল। লোকটি বলে অনেক সুন্দরী মেয়ে, ধনীও রয়েছে, কিন্তু ছেলের বাবা বলে যতই সুন্দরী হোক আগে মেয়ের কুণ্ডলি নিয়ে আসুন, কুণ্ডলি যদি না মেলে তাহলে আমি আমার ছেলের বিয়ে করাবো না। পণ্ডিত তখন বলে, আজকালকার দিনে এসব কুণ্ডলিকে মানে এসব তো কেউ বিশ্বাস করে না। ছেলের বাবা বলে, কেউ করুক না করুক আমি করি, আমার ছেলে মাসে 2 লক্ষ টাকা বেতন পায়, যদি কুণ্ডলি না মিলিয়ে বিয়ে দিই তাহলে 2 মাসের মধ্যে ফকির হয়ে যাবে।
তখন কি করব আমি? আর এইসব কথাই বসে থেকে প্রভু মনোযোগ দিয়ে শুনছিল। সে বাড়িতে আসতে আসতেও এইসব কথা ভাবে, আর বাসায় এসে সে আবারও মদ খেতে শুরু করে। একটু পর সুন্দরী এসে প্রভুর কাঁধে হাত দিয়ে তাকে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এ কি? প্রভু ঝট করে উঠে সুন্দরীকে থাপ্পড় মেরে বসে, আর সুন্দরী ফ্লোরে পড়ে যায়। প্রভু তখন সুন্দরীর ওপর রেগে গিয়ে বলে, গ্রামে তোর রূপ দেখেই আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম, কিছু না জেনে শুনেই তোকে বিয়ে করেছি, কুণ্ডলি মেলেনি, যার জন্যই আজকে আমার এই দশা হয়েছে। আমার এই দুর্দশার জন্য শুধুমাত্র তুই দায়ী। আমার না হয় বাবা মা ভাই বোন কেউ নেই, কিন্তু তোর পরিবারের মানুষ তো পারত কুণ্ডলি মেলাতে, কিন্তু তারাও মেলায়নি। আগে আমি অনাথ ছিলাম ঠিক আছে, কিন্তু তোকে বিয়ে করার পর আমি এখন রাস্তার ফকির হয়ে গিয়েছি। আর এইসব কথা বলে প্রভু সেখান থেকে চলে যায়। আর সুন্দরী এইসব কথা শোনার পর কষ্ট পেয়ে বসে থেকে কান্না করতে থাকে। এরপর আমরা দেখতে পাই সুন্দরী তার বাবাকে ফোন করে বলছে ওর চাকরি চলে গেছে, আর এই সবকিছু নাকি আমার জন্যই হয়েছে, কারণ আমাদের কুণ্ডলি মেলে না। কিন্তু এখানে আমার কি দোষ? আমি তো ওনাকে আমার জীবনে নিয়ে আসিনি, উনি এসেছিলেন। সুন্দরীর বাবা তখন তাকে বুঝিয়ে বলে, প্রভুর তো এই দুনিয়াতে তুমি ছাড়া কেউই নেই, চাকরি না থাকার কারণে একটু একটু না হয় রাগই করেছে, তুমি চিন্তা করো না, কোনো ভালো পণ্ডিত মশাইকে তোমার কুণ্ডলি দেখাও, আর তিনি যা করতে বলে তাই করো। সুন্দরীও তখন তার বাবার কথা মেনে নেয়। সুন্দরী তার বাড়ির পাশেই থাকা একটি পণ্ডিতের কাছে কুণ্ডলি নিয়ে আসে দেখানোর জন্য। সুন্দরী সেই পণ্ডিতকে সবকিছু খুলে বলে। পণ্ডিত তখন সেই কুণ্ডলি দেখে বলে, তোমার স্বামী একদম ঠিক বলেছে, তোমার কুণ্ডলিতে মঙ্গল দোষ রয়েছে, যার জন্যই আজকে তোমার স্বামীর জীবনে এত সমস্যা। সুন্দরী তাকে জিজ্ঞেস করে যে এই সবকিছু ঠিক করার জন্য তাকে কি করতে হবে। পণ্ডিত বলে, তুমি যদি এই সবকিছু ঠিক করতে চাও তাহলে তোমাকে অনেক বড় একটা ত্যাগ করতে হবে, কিন্তু তুমি সেটা পারবে না, এখান থেকে চলে যাও। সুন্দরী তখন বলে, না না, আমি পারবো, আপনি আগে বলুন তো আমাকে কি করতে হবে, আমি আমার স্বামীর জন্য সবকিছুই করতে পারবো। আর তখন বাধ্য হয়ে জ্যোতিষী বলে, তোমার জীবনের এই মঙ্গল দোষ কাটানোর জন্য তোমাকে তোমার স্বামী ব্যতীত অন্য আরেকটি পুরুষের সঙ্গে রাত কাটাতে হবে। আর এই কথা শোনার পর যেন সুন্দরীর পায়ের নিচ থেকে মাটি সরে যায়, অন্য কোনো উপায় নেই। সুন্দরী তখন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর জোরে জোরে কান্না করতে থাকে, কারণ সে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে। সে শুধু এটাই চিন্তা করতে থাকে বসে বসে, সে এই কাজটা কিভাবেই বা করবে। একদিন আমরা দেখতে পাই সুন্দরী তার বাড়িতে মন্দিরের সামনে বসেছিল, তখনই সেখানে আনিতা আসে তাকে হাঁটতে যাওয়ার জন্য ডাকতে। সুন্দরীও তখন তার সঙ্গে হাঁটতে আসে। আনিতা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? সুন্দরীও তখন আনিতাকে সবকিছু খুলে বলে, প্রভুর চাকরি চলে যাওয়ার কারণে সে সারাদিন বাড়িতে বসে মদ খায় আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আনিতা তখন সুন্দরীর এই কথাতে দুঃখ প্রকাশ করে আর বলে, বিয়ের আগেও নাকি একবার প্রভু টাকা আর চাকরির ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করতে গিয়েছিল দুইবার, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। সুন্দরী আনিতার এইসব কথা শুনে একটু ভয় পায়, কারণ এর আগে সুন্দরীকেও প্রভু একই কথা বলেছিল। সুন্দরী বাড়িতে আসলে দেখে প্রভু তাদের বাড়ির সোফাটা বিক্রি করে দিচ্ছে। সুন্দরী তখন প্রভুকে বলে, তুমি এসব কেন বিক্রি করছো? প্রভু বলে, কি করবো আর বলো, এখন তো আর আমার চাকরি নেই যে মাসে মাসে টাকা আসবে, টাকা না থাকলে তো এগুলো বিক্রি করতেই হবে, আর তুমিও তো আমাকে কোনো সাহায্য করতে পারছো না, কি আর করব বলো। সুন্দরী তখন আবারও তার বাবাকে ফোন করে আর টাকা চায়, কিন্তু সুন্দরীর বাবা বলে তার কাছেও কোনো টাকা নেই, খুব কষ্ট করেই তারা দিন পার করছে। এরপর আমরা দেখতে পাই সুন্দরী অন্ধকারের ভেতরে বসে প্রভু আর ওই পণ্ডিতের কথাগুলো ভাবছে। সে অনেক কষ্টে মনস্থির করে সে তার স্বামীর জন্য তাই করবে যেটা জ্যোতিষী তাকে বলেছে। এরপর আমরা দেখতে পাই সুন্দরী কিছু টাকা নিয়ে একটি শপে আসে আর সেখান থেকে একটি শর্ট ড্রেস কিনে বাসায় এসে পড়ে। সুন্দরী এই ড্রেসটি পরে মোটেও কমফোর্টেবল ছিল না, কারণ এর আগে সে কখনোই এমন ড্রেস পরেনি। সুন্দরী এই ড্রেসটি পরে বাইরে রাস্তায় এসে দাঁড়ায় যাতে মানুষ তাকে দেখে আকৃষ্ট হতে পারে আর সে পণ্ডিতের বলা কথা অনুযায়ী কাজ করতে পারে। সুন্দরীকে দেখে সেখানে থাকা লোকগুলো তার উপরে বাজে বাজে কমেন্ট করতে থাকে, যার কারণে সে সেখান থেকে কাঁদতে কাঁদতে আবারও বাড়িতে চলে আসে। সে ড্রেসটিকে টেনে টেনে ছিঁড়িয়ে ফেলে। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই প্রভু আবার তার বসকে বাড়িতে দাওয়াত দিয়ে এনেছে। প্রভু বলে, স্যার, ওই দিনের ব্যবহারের জন্য আমাকে প্লিজ মাফ করে দিন।
কিন্তু দয়া করে আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন। প্রভুর বস বলে, আমি তো তোমাকে চাকরিটা দিতেই চাই, কিন্তু বিশ্বাস করো আমি তোমার চাকরি নেইনি, ওপর মহল থেকে একটু চাপ ছিল আর কি। আর তুমি তো খুব ভালোভাবেই জানো আমার কি চাই। এরপর প্রভুর বস হাত ধোয়ার জন্য বেসিনের কথা জিজ্ঞেস করলে প্রভু রান্নাঘর দেখিয়ে দেয়, যেখানে সুন্দরী কাজ করছিল। বস এদিকে হাত ধোয়ার নাম করে এসে সুন্দরীকে ঝাপটে জড়িয়ে ধরে আর পেছন থেকে সুন্দরীর কাপড়টাও তুলতে থাকে। সুন্দরী এদিকে খুবই ভয় পায়। তখনই সেখানে প্রভু চলে আসে আর সে রেগে মেগে সুন্দরীকে থাপ্পড় মেরে বসে। কিন্তু এখানে এটা শুধুমাত্র সুন্দরীর কল্পনা ছিল। কিন্তু এখানে কিছুক্ষণ পর ঠিক একই দৃশ্য ঘটে, যা এর আগে সুন্দরী কল্পনাতে দেখেছিল। বস যখন এসে হাত ধুচ্ছিল তখন সুন্দরী ভয় পেয়ে প্রভুকে ডাকে। প্রভুও তখন সেখানে চলে আসে। এর পরের দিন দেখা যায় সুন্দরী বাজার করতে যাবে, তাই রাস্তায় ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল। তখনই সেখানে বাইক নিয়ে রিতেশ আসে। রিতেশ তখন আবারও সুন্দরীকে বাইকে উঠতে বলে, কিন্তু সুন্দরী প্রথমে বসতে না চাইলেও পরবর্তীতে সে পণ্ডিতের ওই কথা ভেবে উঠে বসে। সুন্দরী আসলে এখানে রিতেশকেই পটিয়ে তার সঙ্গেই ইন্টিমেট হতে চাইছিল। বাজার করা শেষে বিল্ডিং এর নিচে আসলে সুন্দরী রিতেশকে বলে তার বাড়ি অব্দি যেন এই জিনিসগুলো রিতেশ পৌঁছে দেয়। রিতেশও লক্ষ্মী ছেলের মতো সুন্দরীর কথা মেনে নেয় আর জিনিসপত্রগুলো সুন্দরীর বাসায় দিয়ে চলেই যাচ্ছিল। তখনই সুন্দরী তাকে ডেকে বলে, আচ্ছা আপনি কি আমাকে নিয়ে ওইসব কিছু ভাবেন? রিতেশ বলে, আরে আপনাকে নিয়ে যে আমি কি কি ভাবি সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর আপনি এতটাই সুন্দর, সবাই তো আপনাকে পেতেই চাইবে। সুন্দরী বলে, তোমার সঙ্গে যদি আমি কথা বলতে চাই তাহলে কিভাবে কথা বলবো? রিতেশ তখন নিজের নাম্বার বলে, কিন্তু সুন্দরী বলে তার কাছে কোনো ফোন নেই। আর এই কথা শোনার পর রিতেশ দৌড়ে গিয়ে সুন্দরীকে একটা ফোন নিয়ে এসে দেয়। ফোন নিয়ে আসার পর রিতেশ সুন্দরীকে সবকিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, কিভাবে ভিডিও কল দিতে হয়, ছবি পাঠাতে হয়, সবকিছু। রিতেশ চলে যাওয়ার সময় সুন্দরীকে বলে, রাত্রেবেলা তোমার ওই ধরনের কিছু ছবি পাঠিও, আমি দেখব। রাত হলে আমরা দেখি প্রভু ঘুমাচ্ছে আর সুন্দরী ফোন হাতে নিয়ে বাইরে আসে আর নিজের কিছু খারাপ ছবি তুলে রিতেশকে পাঠিয়ে দেয়। আর এই কাজটা করার পর সুন্দরী খুবই কাঁদতে থাকে। পরের দিন সকাল হলেই আমরা দেখি সুন্দরী কাজ করছে। তখনই রিতেশ এসে পেছন থেকে সুন্দরীকে জড়িয়ে ধরে আর তাকে কিস করতে শুরু করে। সুন্দরী নিজেকে ছাড়িয়ে নিয়ে রিতেশকে সজোরে একটা থাপ্পড় মারে আর বলে, এখানে কিছু করা যাবে না, অন্য কোথাও। রিতেশ বলে, ও আচ্ছা, এখানে করলে তোমার স্বামী দেখে ফেলতে পারে তাই তো? আমি নিচে যাচ্ছি, তুমি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে এসো। সুন্দরী তখন রেডি হয়ে নিচে আসে আর রিতেশও তাকে নিয়ে একটি বাড়িতে আসে। রিতেশ তো ঘরে ঢুকতে না ঢুকতেই নিজের কাপড় খুলে ফেলে, কিন্তু সুন্দরীর দিকে খুবই ভয় পেয়ে থাকে। রিতেশ তখন বলে, আরে ভয় কেন পাচ্ছ? কোনো ভয় নেই, তুমি আমার কাছে এসো। সুন্দরী তবুও না মানলে রিতেশ বলে, আচ্ছা ঠিক আছে, আমরা আগে একটা ভিডিও দেখি, তারপর সবকিছু শুরু করব। রিতেশ তখন একটি খারাপ ভিডিও প্লে করে আর সুন্দরী যখন ওই ভিডিওটি দেখে তখন সে চমকে ওঠে, কারণ ওই ভিডিওতে ওই পণ্ডিতকেই দেখা যাচ্ছিল, যে সুন্দরীকে অন্য আরেকটি ছেলের সঙ্গে রাত কাটাতে বলেছিল। সুন্দরী তখন চমকে গিয়ে রিতেশকে বলে, এই লোকটিকে তুমি কি করে চেনো? রিতেশ বলে, আরে আমি কি করে চিনবো, নতুন নতুন কতই ভিডিও আসতে থাকে গ্রুপে, তারই মধ্যে একটা ভিডিও এটা। সুন্দরী সেখান থেকে চলে যেতে চাইলে রিতেশ বাধা দেয় আর বলে, আরে কোথায় যাচ্ছ তুমি, করবে না নাকি? আর তখনই সুন্দরী তাকে চড় মেরে বাইরে বের হয়ে আসে। সুন্দরী কান্না করতে করতে লাঠি হাতে সেই পণ্ডিতের কাছে আসে আর সে লাঠি দিয়ে পণ্ডিতকে অনেক মারে। সুন্দরী তখন চিৎকার করতে করতে বলে, স্বামী যখন চাকরি করতে বাইরে চলে যায়, আমরা মেয়েরা বাসায় একা থাকি, কি করব না করব কিছুই বুঝতে পারি না, একটু সাহায্য চাওয়ার জন্য তোদের মতো পণ্ডিতদের কাছে আসি, আর তোরাও কিনা এমন ধান্দাবাজি করিস। এইটা বলে সুন্দরী পণ্ডিতকে অনেক মারতে থাকে। আর এরপর সুন্দরী পণ্ডিতের কথায় কি কি করেছে সেই সব কিছু ভাবতে ভাবতে বাড়িতে আসে। আর সিন কাট হলেই আমরা দেখতে পাই প্রভু সুইসাইড করেছে। সুন্দরী প্রভুর কাছে এসে বসে অনেক কান্না করতে থাকে আর এরপরে সেখানে পুলিশ আসে। তারা প্রভুর বডিকে পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। আর এরপর সুন্দরী তার বাবার বাড়িতে চলে আসে। সুন্দরীর বাবা তখন তাকে বলে, প্রভুর প্রতি তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল, তুমি থাকতে কিভাবে এবার সে আত্মহত্যা করে? আর তখনই সুন্দরী বলে ওঠে, সে মরতে চায়নি বাবা, আমি তাকে মেরে ফেলেছি। আর এখানেই আসে সিনেমার আসল টুইস্ট। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সুন্দরী যখন বাড়িতে আসে তখনও প্রভু বাসায় বসে বসে মদ খাচ্ছিল। সুন্দরী একটি জায়গায় গিয়ে বসে আর তখন প্রভু বলে, তুমি না একটা পণ্ডিতের কাছে গিয়েছিলে, কি বললো তোমার পণ্ডিত মশাই?
সুন্দরী তখন চোখ তুলে প্রভুকে বলে, আমি যে জ্যোতিষীর কাছে গিয়েছি এই কথা তুমি কি করে জানো? আমি তো এই কথা কাউকেই জানাইনি। প্রভু তখন একটু আমতা আমতা করে বলে, তোমাদের মতো গ্রামের অশিক্ষিত মেয়েরা এর চাইতে আর বেশি কি বা করতে পারে? কোনো পণ্ডিতের কাছেই যেতে পারে। সুন্দরী তখন বলে, পণ্ডিত আমাকে সবকিছু বলে দিয়েছে যে আপনি এই সবকিছু তাকে টাকা দিয়ে বলতে বলেছিলেন। তখনই প্রভু রহস্যময় ভাবে সুন্দরীকে বলে, ও তাহলে সে তোকে সবকিছু বলেই দিয়েছে? আর তখনই প্রভু বলে, তুমি অনেক সুন্দর, কি করব বলো? তোমাকে দেখে আমার বস পাগল হয়ে গেছে। সে একদিনের জন্য হলেও তোমাকে কাছে পেতে চায়। আমি জানি এটা ভুল, কিন্তু আমার কাছে এতে কিছুই যায় আসে না। তাই আমি আমার বসের সঙ্গে ডিল করেছি। সে আমার বেতন 1.5 লক্ষ টাকা করে দেবে, আর আমি তার বদলে তোকে তার হাতে তুলে দেব। আর আপনি চিন্তা করবেন না, আমার কাছে টাকার চাইতে বড় আর কিছুই নয়, সুন্দরীও নয়। সুন্দরী নিজের স্বামীর মুখে এইসব কথা শুনে হতবাক হয়ে যায়। আর তখন প্রভু বলে, সেদিন বসকে নিয়ে এসেছিলাম যাতে তুই তার সঙ্গে রাত কাটাস, কিন্তু তুই কি করলি? প্রভু বলে আমাকেই ডাক দিয়ে বসলি, আর তার সঙ্গে কিছুই করলি না। আমার প্ল্যানটাও ফেল হয়ে গেল। তখন আমি আড়ালেই লুকিয়েছিলাম, আর এরপর যখন আমি জানতে পারলাম তুমি জ্যোতিষীর কাছে যাবে, তখন আমি ওই পণ্ডিতকেও টাকা দিয়েছিলাম যাতে সে তোমাকে অন্য কারোর সঙ্গে রাত কাটাতে বলে। আর আমার চাকরি চলে যাওয়াটাও শুধুমাত্র একটা প্ল্যান ছিল, কিন্তু সব প্ল্যানগুলো তুই নষ্ট করে দিয়েছিস। আর এখন আমি যা বলবো তুই তাই করবি। বিকেলবেলা আমার বস আসবে এখানে, আর বস যা চাইবে চুপচাপ ভালোই ভালোই তুই তাকে সেটা দিয়ে দিবি। আর আমি যা চাই সে তো আমাকে সেটা দিয়েই দেবে। আর তুই যদি এটা না করিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো। এইসব কথা বলার পর প্রভু সিগারেট টানতে টানতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আর সুন্দরী তখনও সেখানে বসে কান্না করছিল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না প্রভুর ভেতরে এই রূপটাও ছিল। আর এরপরে সেখান থেকে উঠে সুন্দরী ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যায়, আর প্রভুকে সেখান থেকে ধাক্কা দেয়। সুন্দরীর বাবা এই সব কিছু শুনে বলে, তুই এটা কি করেছিস মা? একদিন না একদিন তো পুলিশ সবকিছু জেনেই যাবে। তখন সুন্দরীর মাও বলে, তুই কেন ওকে ফেলে দিতে গেলি? পুলিশকে বলে তাকে অ্যারেস্ট করালেই পারতি। সুন্দরী তখন বলে, প্রতিটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীর সম্মান রক্ষা করা, কিন্তু যেই স্বামী নিজের স্ত্রীর সম্মানটাকেই অন্য আরেকটি পুরুষের কাছে বিক্রি করে দেয় তার বেঁচে থাকার কোনোই অধিকার নেই। সুন্দরীর বাবা তখন তাকে বলে, কিন্তু মা তুই এখন কি করে বাঁচবি? সুন্দরী তখন বলে, আমার অনাগত সন্তানকে নিয়ে বাঁচবো। আর এমনই একটি দৃশ্যের সাথে সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সমাজের এমন অনেক পুরুষ আছে যাদের কাছে নিজের স্ত্রীর চাইতে বড় টাকা হয়ে থাকে, যার কারণেই তারা মাঝে মাঝে এমন ভুল কাজ করে বসে, আর এর জন্যই অনেক মেয়ের জীবনও নষ্ট হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। আপনাদের কাছে কেমন লেগেছে এই এক্সপ্লেনেশনটি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।